আসসালামু আলাইকুম। A10 বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। অর্থনীতির ভারসাম্য রক্ষায় বাড়ছে কর ও আমদানি শুল্কের আওতা। 7,97,000 কোটি টাকার বাজেট। খাদ্যপণ্যের দাম কমাতে বাজেটে নানা প্রস্তাব। আবারও বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ। প্রযুক্তিগতভাবে আধুনিক সেনাবাহিনী আগামীর যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত, বললেন সেনাবাহিনী প্রধান। ইতালিতে কর্মী পাঠানো নিয়েও বাংলাদেশে সিন্ডিকেট। ভিসার দাম 15,000 ইউরো। ক্ষুব্ধ প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এবং শনিবার নতুন সরকারের শপথ। পুতিন ও বাইডেনকে দিল্লিতে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদী। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। আর শুরুতেই বাজেট প্রসঙ্গ। বাজেট অধিবেশন শুরুর আগে জাতীয় সংসদে অনুষ্ঠিত হয়েছে মন্ত্রিসভার বিশেষ বৈঠক। এতে যোগ দিতে সকাল 11টার দিকেই মন্ত্রিসভার সদস্যরা সংসদ ভবনে যান। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনা শেষে মন্ত্রিসভায় 7,97,000 কোটি টাকার 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুমোদিত হয়। এর আগে ইস্কাটনের সরকারি বাসভবন থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের কাছে দেয়া এক প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, অযথা আকার না বাড়িয়ে এবার দেশের মানুষের জন্য বাজেট সহজ করা হয়েছে। আমরা চেষ্টা করেছি। দেখেন, আমরা টোটাল বাজেট তো কমিয়ে দিয়েছি, কারণ শুধু শুধু বেশি করে লাভ নাই। দর্শক, সংসদ ভবন এলাকায় আছেন আমাদের বিশেষ প্রতিনিধি একরামুল হক সায়েম। বাজেট অধিবেশনের সবশেষ খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। সায়েম, বাজেটের এই যে মন্ত্রিসভার বিশেষ বৈঠক, এটা কি আসলে গতানুগতিক নাকি সচরাচর এমন হয়ে থাকে? আর এই যে বাজেট অধিবেশন, এটা কখন শুরু হবে সেটা আমাদেরকে জানাবেন। তোহা, আপনি তো জানেন যে দুপুর 3টায় মূলত অধিবেশন শুরু হয়ে নতুন অর্থমন্ত্রী অর্থাৎ আবুল হাসান মাহমুদ আলী অর্থমন্ত্রী হিসাবে তার প্রথম বাজেট পেশ করবেন, যেটি বাংলাদেশের 53তম বাজেট এবং বর্তমান সরকারের টানা চতুর্থবার যে শেখ হাসিনা সরকার এখন রয়েছে, এই সরকারের প্রথম বাজেট এটি। তাতে এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এবারের বাজেটটি আসলে উচ্চবিলাসী বাজেট বলা হচ্ছে না। গতবারের বাজেটগুলোকে যেরকম উচ্চবিলাসী বলা হতো, অর্থাৎ আগের বারের বাজেটের তুলনায় অনেক বেশি বাজেটের আকার বাড়তো। এবার যদিও গতবারের তুলনায় বাজেটের আকার কিছুটা বেড়েছে, কিন্তু সেটি শতাংশ হিসাবে কিন্তু খুব বেশি নয়। এবার প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট পেশ করা হবে, পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সেখানে কিন্তু গতবারের তুলনায় 12% মতো বাজেটের আকার বেড়েছে। আর আপনি যেটি মন্ত্রিসভার বৈঠকের কথা বলেছেন, এটি আসলে গতানুগতিক। এই বাজেট অধিবেশনের আগে একটি মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এটি এই সংসদ ভবনের মন্ত্রিসভার যে কক্ষ রয়েছে সেখানেই মূলত অনুষ্ঠিত হয় এবং প্রস্তাবিত বাজেটটি চূড়ান্তভাবে মন্ত্রিসভার পক্ষ থেকে অনুমোদন দেওয়া হয়। এবং যেটি আপনি সংবাদে জানাচ্ছেন, এরই মধ্যে মন্ত্রিসভা বাজেটটি অনুমোদন করেছে এবং সেই অনুমোদিত বাজেটটি অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তিনি সংসদে পেশ করবেন। আমার সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি ফজলে রাব্বি। তিনি সকাল থেকেই সংসদ ভবন এলাকায় রয়েছেন এবং এই বাজেট অধিবেশনের বিষয়টি তিনি পর্যবেক্ষণ করছেন। আমি তার কাছে এখানকার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে শুরুতে একটু জানতে চাই। আসলে পরিবেশ পরিস্থিতি বলতে যে বাজেট ঘিরে
দীর্ঘ মোটামুটি এক মাসের একটা সংসদ অধিবেশনের একটা প্রস্তুতি থাকে। তা আপনি জানেন যে গতকালকে সংসদ অধিবেশন শুরু হয়েছে, বাজেট অধিবেশন। তো আজকে সকালবেলা প্রথা অনুযায়ী যে বাজেট মন্ত্রিসভা পাশ করেছে, এরপরে বিকাল 3টার সময় অর্থমন্ত্রী তার যথারীতি লাল ব্রিফকেস হাতে যে সেটি নিয়ে সকালবেলা সে প্রবেশ করেছেন। এরপরে 3টার সময় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে এই বাজেটটি প্রস্তাব আকারে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। এরপরে টানা এক মাস সংসদে আলোচনা সমালোচনার পরে সংশোধনের পরে 30 জুন এটি পাশ হবে। এর মাঝখানে বিভিন্ন রকমভাবে সংযোজন বিয়োজন করে বাজেটের একটা আকার ধারণ করবে এই ধরনের। আর এর মানে সাধারণত যেটি হয় যে প্রস্তুতিগুলো নিরাপত্তা বাড়ানো হয়েছে, কিংবা আনুষঙ্গিক স্পিকারের দপ্তর কিংবা সংসদ সচিবালয়ের একটা আলাদা তোড়জোড় থাকে, সেগুলো সব নিয়মিতভাবেই যেগুলো হয়ে থাকে তাই ছিল। আসলে মূলত সংসদ অধিবেশনকে ঘিরে বাজেট অধিবেশন একটি আলাদা মর্যাদা পেয়ে থাকে। গত কয়েকবার তো আমরা দেখেছি যে ডিজিটাল ভাবেই বাজেটটি উপস্থাপন করা হয়, আগে যেরকম বক্তব্য দিয়ে পুরো বাজেটটি উপস্থাপন করা হতো, এবারও তো ঠিক সেভাবেই উপস্থাপন করা হবে না? নতুন আরো কিছু দিক রয়েছে? না, এবার আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রেজেন্টেশনগুলোকে আরো চমৎপ্রদ করা হয়েছে এবং যত সংক্ষিপ্ত আকারে যত সুন্দরভাবে উপস্থাপন করা যায় ডিজিটালি, অর্থাৎ মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে বাজেটটি উপস্থাপন করে। আপনি জানেন যে অর্থমন্ত্রী ওনার বয়স প্রায় 82 বছর এবং সবকিছু মিলে বাজেটটি উপস্থাপনার দিক থেকে দিন দিন আরো বেশি চমকপ্রদ হবে বলে আমরা মনে করা হচ্ছে এবং তেমনটি জানতে পেরেছি। তোহা, আসলে এখনকার পরিস্থিতিতে যেটি আগে জানিয়েছিলাম যে এবার আছে উচ্চবিলাসী না হয়ে মূলত যে উচ্চ মূল্যস্ফীতি সেটি নিয়ন্ত্রণ করে অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার করাই কিন্তু এবার বাজেটের মূল লক্ষ্য। তাতে বাজেটের যে গুরুত্বপূর্ণ কিছু দিক রয়েছে, যেমন এবার কর হার কিন্তু করের জাল কিন্তু বিস্তার করা হয়েছে, যে সেটি বিস্তার করে বিপুল পরিমাণ রাজস্ব আয়ের ব্যবস্থা করা হয়েছে। তাতে উল্লেখযোগ্য যদি আমি কিছু বিষয় আপনাকে বলি, যেমন পণ্য রপ্তানিতে কর হার বাড়বে, আবগারি শুল্ক, ব্যাংকের যে আবগারি শুল্ক সেটির হার বাড়বে। আগে যেটি 5 লাখ টাকা জমা থাকলে গ্রাহকের 150 টাকা গুনতে হতো, সেখানে 200 টাকা এখন গুনতে হবে। কালো টাকা সাদা করার সুযোগ থাকছে বিনা শর্তে আগের মতোই, যদিও এখানে কর হার বাড়বে। আগে যেখানে 10% ছিল সেখানে এবার 15% করা হয়েছে। মূলধনী যন্ত্রপাতি আমদানিতে কর হার বাড়বে, আগে যেখানে 5% ছিল সেটি এখন 10% হবে। তবে নিত্য প্রয়োজনীয় কিছু পণ্যে শুল্ক ছাড় দেয়া হবে। সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে এই উদ্যোগটি নেওয়া হয়েছে। আমি আরেকটু বিস্তারিত জানতে চাই যে আসলে এই বাজেটের কাঠামোটি সংক্ষেপে আপনার কাছে জানতে চাই। আসলে কাঠামোটি বলতে যেটি বলছিলেন যে আপনি ওভারঅল বলেই দিয়েছেন, তার মধ্যে 7,97,000 কোটি টাকা, যেটি গত অর্থবছরের বাজেটের চেয়ে মাত্র 4% বেশি। আবার আমাদের এদিকে মূল্যস্ফীতি যেহেতু 10% উপরে চলে যাচ্ছে, অর্থাৎ সবকিছু মিলিয়ে আসলে বাজেটটি বড় হয়নি। অর্থমন্ত্রী নিজেই বলেছেন বাজেটটি বরঞ্চ সংকুচিত করা হয়েছে এবং এখানটাতে যত বেশি চেষ্টা করা হয়েছে প্রিসাইসলি বাজেটের বরাদ্দগুলো যেন ঠিক মতো খরচ করা হয় এবং বাজেটগুলো যেমন বাস্তবায়নের দিক থেকে ঠিক মতো। এবং বারে বারেই বলা হচ্ছিল প্রত্যেকবারই যেটি হয় বাস্তবায়ন অযোগ্য বাজেট, বাস্তবায়ন একটা সমালোচনা থাকে। তো বাস্তবায়ন অযোগ্য বাজেটের দিকে না যেয়ে এবার যেন বাস্তবায়নযোগ্য বাজেট করে। এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জটি যেটি সবসময় বলা হচ্ছিল এবং অর্থনীতিবিদদের বাড়ি আসলে বাজেট বাস্তবায়নটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এবং পুরোপুরি বাজেট বাস্তবায়ন করা আসলে খুব কঠিন হয়ে দাঁড়ায়। আমি খুব সংক্ষেপে যদি তো আপনাকে একটি বিষয়ের প্রতি মানুষের আগ্রহ থাকে যে কোন কোন পণ্যের দাম বাড়ছে সেটি বলে আমি শেষ করতে চাই যে সাধারণ দর্শকরা বিষয়টি জানতে চান। বাজেট যেভাবে করা হচ্ছে, যেভাবে কর আরোপ করা হচ্ছে, তাতে ফ্রিজ, এসি, লিফট, সিসি ক্যামেরা, নির্মাণ সামগ্রী, টিউব লাইট এবং বিভিন্ন প্রকার চিকিৎসা সরঞ্জামে দাম বাড়বে এবং ইন্টারনেটের খরচ বাড়বে, মোবাইলের খরচ বাড়বে এবং একই সাথে সিমের দাম বাড়বে। জি সায়েম রাব্বি, আপনাদেরকে ধন্যবাদ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার চ্যালেঞ্জের মধ্যে আজ 7,97,000 কোটি টাকার বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সামষ্টিক অর্থনীতির ভারসাম্য রক্ষায় বাজেট ঘোষণায় সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে সামাজিক সুরক্ষা, কৃষি ও মানব সম্পদ উন্নয়ন। রিজার্ভ ও ডলারের সংকটে সরকারের রাজস্ব আয় বাড়াতে এবার কর ও আবগারি শুল্কের আওতা বাড়ছে। 15% কর দিয়ে আবারও থাকছে কালো টাকা সাদা করার সুযোগ। শরফুল আলম জানাচ্ছেন বিস্তারিত।
নিত্য প্রয়োজনীয় পণ্যের অতিরিক্ত দাম, রিজার্ভ ও ডলার সংকটের মধ্যেই নতুন সরকারের অর্থমন্ত্রীর প্রথম বাজেটের আকার প্রায় ৮ লাখ কোটি টাকা। চলতি অর্থবছরের বাজেটের চেয়ে 11.5 ভাগ বাড়িয়ে নতুন বাজেটে 5,45,000 কোটি টাকার রাজস্বের মধ্যে এনবিআরকে 4,80,000 কোটি টাকা আদায় করতে হবে। 5.5 লাখ টাকার ব্যয় হবে সরকারের উন্নয়ন খাতে। ঋণের শোধ, ভর্তুকি সহ অন্যান্য খাতে বাকি অর্থ ব্যয় করা হচ্ছে। এডিপিতেও বরাদ্দ পাচ্ছে সামান্য। কঠিন সময়ে এবারে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। কৃষি ও দেশীয় শিল্পের বিকাশে বিশেষ গুরুত্ব দিয়ে বরাদ্দ পাচ্ছে কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা খাতে। কৃষি উৎপাদন ও স্থানীয় বাজার সম্প্রসারণে গুরুত্ব পাচ্ছে অবকাঠামো সহ চলমান সব মেগা প্রকল্প। কৃষি আমাদের অবশ্যই গুরুত্ব পাবে, কারণ কৃষি আমাদের রক্ষা কবচ। মেগা প্রকল্প যেগুলো হয়ে গেছে এগুলো কিন্তু রেজাল্টস দিচ্ছে। বাজেট ব্যয় মেটাতে সরকারের আয়ের লক্ষ্য 5,45,400 কোটি টাকা। ভ্যাট, আয়কর ও শুল্ক থেকে এনবিআর এর রাজস্ব লক্ষ্যমাত্রা 4,80,000 কোটি। এনবিআর বহির্ভূত কর এবং কর ছাড়া আয়ের খাতে ধরা হচ্ছে বাকি অর্থ। 4,400 কোটি টাকা ধরা হচ্ছে অনুদান বাবদ। করের আওতা বাড়িয়ে বার্ষিক আয় দেখিয়ে করযোগ্য রিটার্ন জমা প্রদর্শন বাধ্যতামূলক করা হচ্ছে। বিদেশি ঋণের পরিমাণ কিছুটা কমিয়ে ঘাটতি বাজেট বেড়ে দাঁড়াচ্ছে 2,51,600 কোটি টাকা। বিদেশি ঋণ, দেশীয় ব্যাংক, ব্যাংক বহির্ভূত সঞ্চয়পত্র থেকে ঘাটতি ব্যয় মেটানোর পরিকল্পনা করছে অর্থ মন্ত্রণালয়। বাংলাদেশের যে অর্থনীতির চ্যালেঞ্জসমূহ সেগুলোকে মাথায় রেখেই কিন্তু প্রস্তাবিত বাজেটটি সাজানো হচ্ছে। মূল্যস্ফীতির হার হ্রাস, এর প্রভাব প্রশমন, বেসরকারি আমাদের মানব সম্পদ উন্নয়ন, কৃষি খাতের উন্নয়ন আর বেসরকারি খাতের কথাও চিন্তা করা হয়েছে আমাদের প্রস্তাবিত বাজেটে। আমাদের অর্থনীতির উপর জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য অভিঘাত কি হতে পারে, এবার কিন্তু সেই সংক্রান্ত একটি বিশ্লেষণ, এটা একদমই নতুন। 2 বছর পর এবার 15 ভাগ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে। এবারের বাজেটে জিডিপির প্রবৃদ্ধি কমে 6.75 এবং মূল্যস্ফীতি ধরা হচ্ছে 6.5 ভাগ। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এবারে অন্যান্য প্রসঙ্গ। সেনাবাহিনী এখন প্রযুক্তিগতভাবে আধুনিক হয়ে আগামীর যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। চট্টগ্রামের ভাটিয়ারি মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। চট্টগ্রাম থেকে সৈয়দ তাম্মিম মাহমুদের রিপোর্ট। সুশৃঙ্খল কুচকাওয়াজে দৃপ্ত পায়ে এগিয়ে চলেছে নির্ভীক সেনারা। দেশের হয়ে যে কোনো কঠিন কাজে নিজেকে উৎসর্গ করার শপথ নিয়ে এখন তৈরি তারা। 3 বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে 181 জন অফিসার কমিশন লাভ করেন বৃহস্পতিবার। এর মধ্যে 142 জন পুরুষ, 38 জন নারী, সাথে ছিলেন একজন শ্রীলঙ্কানও। এবার সোর্ড অফ অনার এবং সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক অর্জন করেন ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার পারভেজ আহমেদ জয়। এছাড়াও শ্রেষ্ঠ বিদেশি অফিসার হিসেবে পদক পান শ্রীলঙ্কান প্রভাত চামারাদি সিলভা। সন্তানদের অর্জনে উচ্ছ্বসিত ছিলেন তাদের বাবা মা ও অভিভাবকরা। এত ভালো লাগছে, বলার মতো কিছু নাই। ধরনের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। আমার 2 ছেলে, প্রথম ছেলে বাংলাদেশ নৌবাহিনীর অফিসার, আমার ছোট ছেলে ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে পাশ করে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করে এবং আজকে সে কমিশন প্রাপ্তি হয়। আমাদের আনন্দের আর সীমা নেই, আমার চোখে জল আসছে। কুচকাওয়াজে দেয়া বক্তব্যে সেনাপ্রধান বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি বজায় রাখা ও স্মার্ট বাংলাদেশ গঠনের পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণেও নিবেদিতভাবে কাজ করবে সেনাবাহিনী। আপনাদের শুভকামনায় ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের মানুষের সেবায় নিবেদিতভাবে কাজ করে যাবে ইনশাআল্লাহ। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ এখন বিশ্বমানের। ফলে বিদেশি যারা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে যাচ্ছে তারাও নিজ নিজ দেশে আস্থা ও সুনামের সাথে দায়িত্ব পালন করতে পারছে। বেশ কয়েক বছর ধরে আমরা কমিশন দিয়ে যাচ্ছি। একাধিক দেশের আমরা ক্যাডেটদের কমিশন দিয়েছি এবং তারা সকলেই যার যার সেনাবাহিনীতে কিন্তু অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। কুচকাওয়াজ অনুষ্ঠানে 5টি দেশের মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট ও সিয়েরা লিওন সশস্ত্র বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ সহ উচ্চপদস্থ সামরিক, অসামরিক কর্মকর্তাবৃন্দ
ও সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। দেশের অবকাঠামো উন্নয়ন ও শান্তিরক্ষার পাশাপাশি দেশের বাইরেও জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে বিশ্বস্ততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। এবার সেই গৌরবোজ্জ্বল বাহিনীতে যুক্ত হলো আরও 181 জন নবীন কমিশন অফিসার। নতুন এই অফিসাররা দেশের যে কোনো ক্রান্তি লগ্নে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন, এমনটাই নির্দেশনা দিয়েছেন সেনাপ্রধান। চট্টগ্রামের বিএমএ থেকে সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা। বাংলাদেশে ইতালির শ্রম ভিসা কেনা বেচা হয় বলে অভিযোগ তুলেছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এজন্য কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠক শেষে এক ভিডিও বার্তায় একথা জানান ইতালির প্রধানমন্ত্রী। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে ইতালিতে আসা কর্মীদের সবচেয়ে বড় অংশ বাংলাদেশি। তাদের নিয়ে ভিসা দুর্নীতিতে জড়িয়েছে একটি চক্র। একটি ভিসার জন্য 15,000 ইউরো নিচ্ছে চক্রটি। 13 থেকে 15 জুন ইতালিতে G7 শীর্ষ সম্মেলন হবে। এরপর ওই অনিয়ম রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন মেলোনি। দেশটির তদন্ত কর্মকর্তাদের এ নিয়ে অনুসন্ধানেরও নির্দেশ দিয়েছেন তিনি। কূটনীতিকরা আমাদের জানিয়েছেন, বাংলাদেশের একটি চক্র ইটালির শ্রম ভিসা নিয়ে রীতিমতো বাণিজ্য করছে। একটি ভিসা বিক্রি হচ্ছে 15,000 ইউরোতে, যা আতঙ্কজনক। এ পন্থায় বাংলাদেশ থেকে ইটালিতে অবৈধ কর্মী পাচার করা হচ্ছে। এটা কোনোভাবেই সহ্য করা হবে না। এবার বিকাশ ঈদ কেনাকাটা। পবিত্র ঈদুল আজহার কেনাকাটাকে আরও সহজ করে তুলতে দেশের সর্ববৃহৎ মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান বিকাশ দিচ্ছে আকর্ষণীয় নানা অফার। ঈদ উপলক্ষে ক্যাম্পেইন চলাকালীন নির্দিষ্ট আউটলেটগুলো থেকে পাওয়া যাবে এসব অফার। রিপোর্ট করছেন আনান তাসিন রি। দরজায় কড়া নাড়ছে কোরবানির ঈদ। এবারের ঈদের মূল আনন্দ পশু কেনার পাশাপাশি বাহারি রঙের পোশাকে নিজেদের সাজাতে রাজধানীর বিভিন্ন শপিং মলগুলোতে ভিড় করছেন ক্রেতারা। বৈচিত্র্য এসেছে এবারের পুরুষদের পোশাকেও। গরমকে মাথায় রেখে তাই পাতলা আরামদায়ক কাপড়ের সব পোশাকের সমাহার বসিয়েছে ক্যাটসাই। আকর্ষণীয় এসব পোশাকের ওপর নিজেদের অফারের পাশাপাশি ক্যাটসাই তার যে কোনো আউটলেট থেকে বিকাশ পেমেন্টের গ্রাহকদের জন্য রাখছে বিশেষ ডিসকাউন্টের সুবিধা। বাইরের ওয়েদার তো খুব গরম, এই চিন্তা করে কাস্টমারের জন্য আমরা কিছু সুন্দর ফ্যাব্রিক্সের শার্ট করেছি, যেগুলো পরে কাস্টমার এই সামারের ভিতরে খুব কমফোর্টেবল ফিল করবে। বিকাশ পেমেন্ট করলে বিকাশে ক্যাশব্যাক পাচ্ছে 10% ডিসকাউন্ট, আর হলো সর্বোচ্চ 100 টাকা পাবে। একদিনে 100 টাকা পাবে, পুরো ক্যাম্পেইনে 200 টাকা পাবে। নিজের জন্য একটা পলো টি শার্ট নিলাম, এখানে ক্যাটসাই অনেক উন্নত মানের ব্র্যান্ডে। তাদের দেখলাম অফার আছে, 100 টাকা ক্যাশব্যাক আছে, ডিসকাউন্ট আছে 10%। তো ভাবলাম যে পেমেন্টটা বিকাশেই করি। এছাড়াও ক্যাম্পেইন চলাকালীন নির্ধারিত আউটলেটগুলোতে গ্রাহকরা পাচ্ছেন সর্বোচ্চ 200 টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা। এই উদ্যোগের ফলে ক্রেতাদের উপস্থিতি বাড়ছে শোরুমগুলোতে। আনন্তা সিনরি, এটিএন বাংলা, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সবকিছু ঠিক থাকলে আগামী শনিবার সন্ধ্যায় দিল্লিতে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে এখন চলছে জোর প্রস্তুতি। বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদী। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে টানা তৃতীয়বার জয়ী হওয়া নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাইডেন শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায়। ভারতের সংবাদ মাধ্যমগুলো বলছে বাইডেনকে এই শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন মোদী। এদিকে পুতিন টেলিফোন করে মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন, তাকেও নিজের শপথ অনুষ্ঠানে থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন মোদী। তবে পুতিন এবং বাইডেন এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না। এবারের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে এনডিএ জোটের অন্যান্য শরিকদের সম্মতিপত্র নিয়েছে বিজেপি। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে 13 জুন থেকে 23 জুন পর্যন্ত দেশের নদীপথে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন নৌ পুলিশের অতিরিক্ত আইজি মোহাম্মদ আব্দুল আলিম মাহমুদ।
নৌ পুলিশ হেডকোয়ার্টারে এক সভায় তিনি বলেন, কোরবানির পশু বহনকারী নৌযান কোন ঘাটে ভিড়বে তা উল্লেখ করে ব্যানার লাগাতে হবে। এছাড়া নদীকেন্দ্রিক হাটে জোরপূর্বক গরু নামানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। সূর্যাস্তের পর স্পিড বোট চলাচল বন্ধ সহ অতিরিক্ত যাত্রী বহন এবং বেশি ভাড়া আদায় ঠেকাতে সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে বলেও জানান নৌ পুলিশ প্রধান। পশুবাহী যে সমস্ত নৌকা আছে সেই নৌকাগুলোতে যেন ওভারলোড করে পশু পরিবহন করা না হয়। চামড়া পরিবহনের সময় এমনকি অন্য যে কোনো সময় যাতে রাস্তায় কোনো নৌপথে যেন কোনো চাঁদাবাজি না হয় সেটা অবশ্যই আমরা নিশ্চিত করব। কেউ জাল নোট দিয়ে মানুষকে প্রতারণা করে ঠকাতে না পারে। 108টি হাটেই আমরা আমাদের জাল নোট শনাক্তকারী মেশিন নিয়ে আমাদের লোকজন সেখানে থাকবে। দুর্নীতি দমন কমিশন দুদক যখন বান্দরবানে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তির খোঁজ করছিল তখনই তার খামার বাড়ি থেকে সরিয়ে নেওয়া হল 30টিরও বেশি গরু। বুধবার রাতের আধারে বান্দরবানের সোয়ালক ইউনিয়নের মাঝের পাড়ার বেনজিরের খামার বাড়ি থেকে এসব গরু রহস্যজনকভাবে সরিয়ে নেওয়া হয়। স্থানীয়রা জানিয়েছেন, 2টি ট্রাকে করে গরুর খামারে থাকা 30টিরও বেশি গরু সেখান থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়। খামার বাড়ির কেয়ারটেকার মং ওয়াইচিং মার্মা নামের স্বেচ্ছাসেবক লীগের নেতা গরুগুলো সেখান থেকে সরিয়ে নেন বলে জানান স্থানীয়রা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড পরিবেশগত সংকট মোকাবিলায় আওয়ার ওয়েভ শীর্ষক একটি ক্যাম্পেইন করছে। প্রতিষ্ঠানের কর্মীদের স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম প্রয়াসের আওতায় ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন ইপসা এবং সানসিল্ক যৌথভাবে কর্মসূচি বাস্তবায়ন করছে। বিশ্ব পরিবেশ দিবস 2024-এর সঙ্গে সঙ্গতি রেখে চট্টগ্রাম ও ঢাকার 10টি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে এই ক্যাম্পেইন চালানো হয়। শিক্ষার্থীদের শুধু প্লাস্টিক দূষণ সম্পর্কে জানানো নয়, বরং এই দূষণের বিরুদ্ধে পরবর্তী প্রজন্মকে ক্ষমতায়ন করাও এই কর্মসূচির লক্ষ্য। এবারে টি-20 বিশ্বকাপ ক্রিকেটের খবর। ব্রিজ টাউনে ওমানকে 39 রানে হারিয়ে টি-20 বিশ্বকাপ অভিযান শুরু করেছে অস্ট্রেলিয়া। টস হেরে ব্যাটিংয়ে নামা অসিদের হয়ে উদ্বোধনী জুটিতে 19 রান যোগ করে আউট হন ট্রাভিস হেড। এরপর মিচেল মার্শের ইনিংস থামে ব্যক্তিগত 14তে। দলের 50 রানে অধিনায়ক ও গ্লেন ম্যাক্সওয়েল বিদায় নিলে কিছুটা চাপে পড়ে অস্ট্রেলিয়া। তবে ডেভিড ওয়ার্নারের 56 আর মার্কাস স্টয়নিসের 36 বলে 67 রানের ঝড়ে 5 উইকেটে 164 রানের পুঁজি পায় 2021-এর চ্যাম্পিয়নরা। জবাবে 9 উইকেটে 125 রানে থামে ওমানের ইনিংস। 3 উইকেট নেন ম্যাথরা স্টয়নিস। এবারে পার্টেক্স খেলার খবর। বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাই পর্বের ফিরতি ম্যাচে আজ স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ফুটবল দল। গত নভেম্বরে মেলবোর্নে সকারুদের কাছে 7-0 গোলের বড় হার নিয়ে বিশ্বকাপের মিশন শুরু করে জামাল ভুঁইয়ারা। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে 157 ধাপ এগিয়ে অস্ট্রেলিয়া, তবে সেটি নিয়ে মোটেই চিন্তিত নন কোচ হাভিয়ের কাব্রেরা। নিজেদের সামর্থ্যেরও সেরাটা দিয়ে খেলতে চায় বাংলাদেশ। এদিকে বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপের সবকটি ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে তাই ফেভারিট হিসেবে মাঠে নামবে তারা। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ বিকেল 4:45টায় শুরু হবে খেলাটি। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। অর্থনীতির ভারসাম্য রক্ষায় বাড়ছে কর ও আমদানি শুল্কের আওতা। 7,97,000 কোটি টাকার বাজেট। খাদ্যপণ্যের দাম কমাতে বাজেটে নানা প্রস্তাব। আবারও বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ। প্রযুক্তিগতভাবে আধুনিক সেনাবাহিনী আগামীর যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত, বললেন সেনাবাহিনী প্রধান।
ইতালিতে কর্মী পাঠানো নিয়েও বাংলাদেশের সিন্ডিকেট, ভিসার দাম 15,000 ইউরো, ক্ষুব্ধ প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এবং শনিবার নতুন সরকারের শপথ, পুতিন ও বাইডেনকে দিল্লিতে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।